থেকে আমরা শুরু করছি আমাদের থার্ড সামেটিভের পরীক্ষার প্রস্তুতি। যেমন দেখো লেসন নাম্বার 9 এ কি আছে, একটা কবিতা যার নাম হচ্ছে দ্য নর্থ শিপ। নর্থ মানে কি বলো? নর্থ মানে উত্তর দিক, তাই তো? তাহলে নর্থ শিপ মানে যে শিপ বা জাহাজটা উত্তর দিকে যায় তাকে আমরা বলতে পারি নর্থ শিপ। কার লেখা? ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিন একজন বিখ্যাত কবি এবং ঔপন্যাসিক অর্থাৎ পোয়েট এবং নভেলিস্ট ছিলেন। তো ইনি যে পোয়েট লরেট অর্থাৎ যে রাজকবি বলা হয়, সে তার যে পদ সেটা পেয়েছিলেন কিন্তু তিনি গ্রহণ করেননি। তো যাই হোক, ফিলিপ লার্কিন একজন বিখ্যাত কবি এবং তার লেখা দ্য নর্থ শিপ, ক্লাস 9 এর লেসন নাম্বার 9 দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা, এটা আমরা পড়ব। তো প্রথমেই দেখো আমরা এই কবিতা সম্পর্কে কিছু কথা যেটা তোমাদের টেক্সট বই লেখা আছে সেটা আমরা পড়ছি। দেখো, দিস পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটি বর্ণনা করে দ্য জার্নি অফ দ্য থ্রি শিপস, তিনটি জাহাজের জার্নি মানে যাত্রা, দ্যাট হেড টু, যেটা যায় কোন দিকে যায়, টু ডিফারেন্ট ডেস্টিনেশনস মানে বিভিন্ন বিভিন্ন ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে। হোয়াইল টু শিপস রিটার্ন, যখন দুটো শিপ ফিরে আসে, ওয়ান পেসেস ফরওয়ার্ড অ্যান্ড পেসেস পেরিলস টু কন্টিনিউ। ওয়ান তখন আর একটা কি করে, পেসেস ফরওয়ার্ড, সে সামনে এগিয়ে যায়, অ্যান্ড ফেসেস পেরিলস, পেরিলস মানে বিভিন্ন রকমের ডিফিকাল্টি, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, কিন্তু সে তার কন্টিনিউ করে তার জার্নিটাকে, তার যাত্রাটাকে সে চালিয়ে নিয়ে যায়। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপাইরেশন, যেটা মনে হচ্ছে একটা কিসের সিম্বল বা প্রতীক, একটা অ্যাসপাইরেশন বা একটা আকাঙ্ক্ষার প্রতীক, যে আকাঙ্ক্ষা দ্যাট ওভারকামস অল অবস্টাকলস, যে আকাঙ্ক্ষা সমস্ত বাধাকে জয় করতে পারে। তাহলে এই যে দ্য নর্থ শিপ ফিলিপ লার্কিনের লেখা, এটার মধ্যে মেন বিষয়বস্তু কি রয়েছে, যে এই কবিতাটিতে কবি তিনটে শিপের কথা বলেছেন। তার মধ্যে একটা শিপ যাকে তিনি নাম দিয়েছেন নর্থ শিপ বলে। তো এই তিনটে শিপের মধ্যে তিনটে শিপ বা জাহাজ কিন্তু যাত্রা শুরু করে এবং তারা বিভিন্ন গন্তব্যস্থলে যায়। তাদের মধ্যে দুটো শিপ তারা কি করে, তারা যাত্রা করে ফিরে আসে, এবং 3 নম্বর যে শিপ সেটা কিন্তু ফিরে আসে না, সে অনেক দূর যায় এবং সে বিভিন্ন অবস্টাকল বা বাধাকে জয় করে সে কিন্তু এগিয়ে চলে। তো এই হচ্ছে আমাদের দ্য নর্থ শিপের ইন্ট্রোডাকশন। এবার আমরা কবিতাটিকে পড়ব, কবিতাটিকে পড়ে লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং তারপরে আমরা কবিতাটির যে ইনার মিনিং আছে, এর যে অ্যাকচুয়াল কি বলতে চাইছেন কবি এই কবিতার মাধ্যমে, সেটা আমরা জানবো। দেখো আমি শুরু করছি লাইন বাই লাইন। আই স থ্রি শিপস, আমি দেখেছিলাম, আই স মানে কি, আমি দেখেছিলাম, থ্রি শিপস, কটা শিপ, তিনটে শিপ, গো সেলিং বাই, তারা যাত্রা করছিল বা তারা ভেসে ভেসে যাচ্ছিল, তারা ভেসে যাচ্ছিল বা যাত্রা করছিল। তাহলে এটা কে দেখেছিল? কবি নিজে দেখেছিল। যে আই স থ্রি শিপস, আমি তিনটে শিপ বা জাহাজ দেখেছিলাম যারা গো সেলিং বাই, যারা যাত্রা করছিল কিসের উপরে, ওভার দ্য সি, সমুদ্রের ওপরে, দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্রের ওপরে। লিফটিং মানে উত্তাল, সমুদ্র কখনো স্থির হয় না, সমুদ্র কেমন হয়, উত্তাল হয়, সমুদ্রের মধ্যে ঢেউ থাকে, তাই তো? তাহলে প্রথম দু লাইনে কবি বলছেন যে আমি তিনটে শিপ দেখেছিলাম, আই স থ্রি শিপস, তারা যাত্রা করছিল, ওভার দ্য সি, সমুদ্রের ওপরে, দ্য লিফটিং সি মানে উত্তাল সমুদ্রের ওপরে, অ্যান্ড এবং দ্য উইন্ড মানে বাতাস, রোজ, ROS রোজ। দেখো রোজ মানে গোলাপ হয়, কিন্তু এখানে রোজ মানে গোলাপ নয়, এটা রাইজের পাস্ট টেন্স রোজ। RISE রাইজ মানে ওঠা, যেমন সানরাইজ মানে সূর্য ওঠা, RISE রাইজ মানে ওঠা, রাইজের পাস্ট টেন্স হচ্ছে কি রোজ। তাহলে কি, এন্ড দ্য উইন্ড রোজ মানে বাতাস উঠেছিল, ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে, ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাস উঠেছিল, অ্যান্ড এবং ওয়ান ওয়াজ রিড ফর এ লং জার্নি,
ওয়ান ওয়াজ রিগড, রিগ মানে প্রস্তুত হওয়া। তাহলে তিনটে জাহাজের মধ্যে একটা জাহাজ প্রস্তুত হয়েছিল ফর এ লং জার্নি, যে সে অনেক দূর যাবে, তার পথ অনেক দূর। এই অনেক দূর যাত্রার জন্য তিনটে জাহাজের মধ্যে একটি জাহাজ প্রস্তুত হয়েছিল, নিজেকে প্রস্তুত করেছিল। এবার দেখো আমরা পরপর তিনটে শিপের, তিনটে জাহাজের যে যাত্রা সেটা আমরা পড়ব। দেখো, দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। ফার্স্ট শিপ মানে প্রথম জাহাজটি, টার্ন মানে ঘুরেছিল, টুয়ার্ডস মানে দিকে, দ্য ওয়েস্ট মানে পশ্চিম দিক। তাহলে প্রথম যে শিপ বা জাহাজ সেটা কোন দিকে গিয়েছিল? পশ্চিম দিকে গিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের ওপরে, দ্য রানিং সি, চলন্ত সমুদ্রের ওপরে। তারপরে অ্যান্ড বাই দ্য উইন্ড, বাতাসের দ্বারা, ওয়াজ অল পজেসড, পুরোটাই সে বাতাসের দ্বারা অধিকৃত ছিল, মানে বাতাসের সাহায্যেই সে গিয়েছিল। অ্যান্ড ক্যারিড, এবং কোথায় গিয়েছিল? টু এ রিচ কান্ট্রি, অর্থাৎ তাকে কিছু করতে হয়নি, বাতাস তাকে ঘিরে রেখেছিল এবং বাতাসই তাকে একটা রিচ কান্ট্রি, একটা ধনের দেশে তাকে নিয়ে গিয়েছিল। তাহলে প্রথম জাহাজটি আমরা পড়লাম, কি হলো দেখো আরেকবার। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিকে গিয়েছিল, ঘুরেছিল। ওভার দ্য সি, দ্য রানিং সি, চলন্ত সেই সমুদ্রের ওপরে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, বাই দ্য উইন্ড মানে বাতাসের দ্বারাই, ওয়াজ অল পজেসড, পুরোটাই অধিকৃত হয়ে গিয়েছিল এই জাহাজটি। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, একটা ধনের দেশে, একটা ধনী দেশে এই জাহাজটিকে, সেই বাতাসটি নিয়ে গিয়েছিল। অর্থাৎ এই জাহাজটিকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, পরিশ্রম না করেই বাতাসের সাহায্যেই সে খুব সহজেই একটা রিচ কান্ট্রি বা একটা ধনের দেশে পৌঁছে গেছিল। এটা গেল ফার্স্ট শিপের যাত্রা। এবার আমরা সেকেন্ড শিপেরটা পড়বো। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটি গিয়েছিল কোন দিকে? ইস্ট মানে কোন দিকে বলো? পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কোয়েকিং সি, ওভার দ্য সি মানে সমুদ্রের ওপরে, দ্য কোয়েকিং সি মানে কম্পমান সমুদ্র। সমুদ্র কখন কাঁপতে শুরু করে? যখন ঝড় হয় বা যখন প্রতিকূল পরিস্থিতি হয় তখন সমুদ্র কাঁপতে শুরু করে। তাহলে কোয়েকিং সি মানে প্রতিকূল সমুদ্রের উপরে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট, এবার দেখো বাতাস কি করেছিল? এটাকে শিকার করে ফেলেছিল, লাইক এ বিস্ট, পশুর মতন। পশু যেমন শিকার করে সেরকম এই জাহাজটি শিকার করে ফেলেছিল। টু অ্যাঙ্কর ইন এ ক্যাপটিভিটি, এটাকে অ্যাঙ্কর করিয়েছিল। নৌকা কখন অ্যাঙ্কর করে? জাহাজ অ্যাঙ্কর বোঝো, সে নৌকায় চারিদিকে দেখবা ওই তারের মতন বা বড় বড় শিকের মতন থাকে, ওগুলো ফেলে দেয়, তখন জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে যায়। ঠিক আছে? টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, ক্যাপটিভিটি মানে বন্দী। অর্থাৎ এখানে কি হয়েছিল? প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল জাহাজটির পক্ষে, সেই জন্য জাহাজটিকে ওখানে থেমে যেতে বাধ্য করা হয়েছিল। অর্থাৎ পরিস্থিতি অনুকূলে ছিল না। প্রথম জাহাজটির যেমন পরিস্থিতি অনুকূলে ছিল, সে বাতাসের সাহায্যেই, অনুকূল বাতাসের সাহায্যে সে চলে গেছিল একটা রিচ কান্ট্রিতে। কিন্তু দ্বিতীয় যে জাহাজ সেটার ক্ষেত্রে কিন্তু প্রতিকূল হাওয়া ছিল না, বাতাস ছিল না, বরং প্রতিকূল বাতাসই ছিল, অনুকূল বাতাস ছিল না। সেই জন্য বাতাস একে ঘিরে ফেললো এবং এটাকে একটা হান্টিং মানে শিকার করলো পশুর মতন, এবং তাকে বাধ্য করলো সেই নৌকাটিকে এক জায়গায় দাঁড় করিয়ে তাকে অ্যাঙ্কর করাতে, অর্থাৎ থামতে, এবং ক্যাপটিভিটি মানে বন্দি দশার মধ্যে নিয়ে আসতে। তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড শিপের বা দ্বিতীয় শিপের যে পরিস্থিতি। এবার আমরা চলে আসব পরের পাতায়। দেখো, দ্য থার্ড শিপ, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। এবার দেখো তৃতীয় শিপটি গিয়েছিল উত্তরের দিকে, আর আমরা পড়ছি যে কবিতার নাম, তার নাম কি? দ্য নর্থ শিপ। তাহলে দ্য থার্ড শিপ ড্রোভ মানে তৃতীয় এই জাহাজটি যাত্রা করেছিল
টুয়ার্ড দ্য নর্থ, উত্তর দিকে, ওভার দ্য সি, সমুদ্রের ওপরে, দ্য ডার্কেনিং সি মানে অন্ধকারময় সমুদ্রের ওপরে। এগুলো মনে রাখবা। প্রথম জাহাজটি গিয়েছিল রানিং সির ওপরে, দ্বিতীয় জাহাজটি গিয়েছিল কোয়েকিং সির ওপরে, আর তৃতীয় জাহাজটি গিয়েছিল ডার্কেনিং সিজের ওপরে। প্রথম জাহাজটি গিয়েছিল ওয়েস্ট, পশ্চিম দিকে, দ্বিতীয় জাহাজটি গিয়েছিল ইস্ট, পূর্ব দিকে, এবং তৃতীয় জাহাজটি গিয়েছিল নর্থ বা উত্তর দিকে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আবার দেখো, দ্য থার্ড শিপ, তৃতীয় জাহাজটি ড্রোভ গিয়েছিল টুয়ার্ড দ্য নর্থ, উত্তর দিকে, ওভার দ্য সি সমুদ্রের ওপরে, দ্য ডার্কেনিং সি অন্ধকারময় সমুদ্র, তার মানে এর অবস্থা আরো প্রতিকূল। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো বাতাস আসেনি। ব্রিথ মানে শ্বাস, অফ উইন্ড, ব্রিথ অফ উইন্ড মানে বাতাসের শ্বাস মানে বাতাস, নো ব্রিথ অফ উইন্ড মানে কোনো বাতাসই আসেনি, কেম ফোর্থ মানে সাহায্য করার জন্য, অর্থাৎ তৃতীয় জাহাজটিকে সাহায্য করার মতন কোনো বাতাস ছিল না। অ্যান্ড দ্য ডেক্স, ডেক্স মানে হচ্ছে জাহাজের যে পাটাতন, নিচের অংশ, সেটাকে বলা হয় ডেক, সোন চকচক করছিল, ফ্রস্টিলি বরফে, মানে এই জাহাজটি বরফে ঢেকে গেছিল, মানে ভয়ঙ্কর একটা প্রতিকূল অবস্থা। দ্য নর্দার্ন স্কাই, উত্তরে আকাশ, রোজ হাই, এটাও রাইজের পাস্ট টেন্স, রোজ, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক মানে উঁচু ছিল এবং কালো ছিল, মানে অন্ধকারময় ছিল। ওভার দ্য প্রাউড মানে অহংকারী, আনফ্রুটফুল সি নিষ্ফলা, ফ্রুটফুল মানে যার ফল হয়, আর আনফ্রুটফুল মানে নিষ্ফলা সি মানে সমুদ্রের ওপরে, অর্থাৎ যে সমুদ্রের ওপর দিয়ে কোনো জাহাজ যেতে পারে না, সেই সমুদ্রকে আমরা বলতে পারি আনফ্রুটফুল। যেমন যে মাটিতে ফসল হয় না তাকে আমরা বলতে পারি আনফ্রুটফুল সয়েল বা নিষ্ফলা মাটি। সেরকম এমন একটা পরিবেশ, এমন একটা সমুদ্র যে সমুদ্রের উপর দিয়ে কোনো জাহাজ যেতে পারে না, তাকে আমরা বলতে পারি আনফ্রুটফুল সি। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেখো এবার কি বলছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, পূর্ব দিকের এবং পশ্চিম দিকের, দ্য শিপস কেম ব্যাক, তারা ফিরে এসেছিল, হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দের সঙ্গে অথবা দুঃখের সঙ্গে। প্রথম জাহাজটি রিচ কান্ট্রিতে পৌঁছে গেছিল এবং ফিরে এসেছিল, তাহলে সে হ্যাপিলি ফিরে এসেছিল। দ্বিতীয় জাহাজটি যেতেই পারেনি, সে ক্যাপটিভ হয়ে ফিরে এসেছিল, তার যাত্রাপথ সম্পূর্ণই করতে পারেনি, তাই সে আনহ্যাপিলি ছিল। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় যে এই জাহাজ যে উত্তর দিকে যাচ্ছিল সে অনেক দূর গিয়েছিল, ওয়াইড মানে প্রশস্ত, আর ফার মানে অনেক দূর, সে অনেক দূর গিয়েছিল। ইনটু অ্যান আনফরগিভিং সি, ফরগিভিং মানে ক্ষমাশীল, আর আনফরগিভিং মানে ক্ষমাহীন, ক্ষমাহীন সমুদ্রের ওপর দিয়ে গিয়েছিল, যে সমুদ্র এই জাহাজটিকে ক্ষমা করেনি, কোনোভাবেই সাহায্য করেনি, তবুও কিন্তু সে অনেক দূর গিয়েছিল। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার মানে মানে আগুন ঝরানো তারার নিচে দিয়ে, and it was rigged, এটাকেই সজ্জিত করা হয়েছিল, প্রস্তুত করা হয়েছিল for a long journey, দীর্ঘ যাত্রার জন্য। তাহলে এই গেল আমাদের এই কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা। আমরা প্রথম শিপ, দ্বিতীয় শিপ এবং তৃতীয় শিপের কথা পড়লাম। যেটুকু আমরা এই মুহূর্তে পড়লাম সেটা হচ্ছে লিটারাল মিনিং বা এর আক্ষরিক অর্থ। এবার এর ইনার মিনিং আছে, যেটা আউটার মিনিং থাকে। আমরা আউটার মিনিংটা পড়লাম, যদিও তোমাদের পরীক্ষায় আউটার মিনিং থেকেই কোশ্চেন হয়, ইনার মিনিং থেকে হয় না, তবুও জ্ঞানের জন্য বা জানার জন্য জেনে রাখা উচিত যে অ্যাকচুয়ালি এই কবিতাটা হলো আমাদের যে মানুষ আছে না, আমাদের যে এই সমাজে মানুষজন রয়েছে, তাদেরকে কবি তিনটি ভাগে ভাগ করেছেন, তিনটি শিপের মতন। তাদের জীবনযাত্রাকে সমুদ্রের যাত্রার সঙ্গে তুলনা করেছেন। প্রথম শিপ যেমন খুব সহজেই সবকিছু পেয়ে গেল এবং তার গন্তব্যস্থলে পৌঁছে গেল, কিন্তু বেশি দূর সে যায়নি, সে অনেক সাহায্য পেল, হাওয়া বা যে তোমার যে অনুকূল পরিবেশ পেল, সে নিজের জায়গায় পৌঁছে গেল। একইভাবে কিছু মানুষ আছে যারা বাবা মায়ের সম্পত্তিতে নিজের মতন করে সঠিক জায়গায় পৌঁছে যায়, তাদেরকে কষ্টই করতে হয় না, তারা অনায়াসে পৌঁছে যায়। আবার দ্বিতীয় শিপের কথা দেখো, যেখানে আমরা সবাই আছি,
দ্বিতীয় শিপে আমরা বেশিরভাগ মানুষজন থেকে যাই। দ্বিতীয় শিপটা কি, যে জীবনে বাধা আছে এবং বাধাকে আমরা অতিক্রম করতে পারি না, আমরা বন্দী হয়ে যাই। দ্বিতীয় শিপটা যেমন ক্যাপটিভ হয়ে গেছিল, বন্দী হয়ে গেছিল, আমরা আর বাধাকে ভয় পেতে শুরু করি এবং আমরা কিন্তু সেই ভয়কে জয় করতে পারি না। তখন আমরা ফিরে আসি, অর্থাৎ আমাদের জীবনের যে উদ্দেশ্য ছিল কোথাও যাত্রা করা, সেই জায়গায় না গিয়ে আমরা ফিরে আসি দ্বিতীয় শিপের মতন। আর এই যে তৃতীয় শিপ, তার কিন্তু সবচেয়ে বেশি বাধা ছিল, তার সবচেয়ে বেশি প্রতিকূল পরিস্থিতি ছিল, তবুও কিন্তু সে প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু হোক বা না হোক আমি যাবই, আমি সুবিধা পাই বা না পাই। সে আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল? প্রথমেই কবিতায় বলে দিয়েছে কবি যে একটা শিপ কিন্তু রেডি ছিল দীর্ঘ যাত্রার জন্য। তাহলে এই নর্থ শিপ যে কিন্তু রেডি ছিল কিসের জন্য? তার দীর্ঘ যাত্রার জন্য। প্রথমেই মনস্থির করেছিল যে যাই হয়ে যাক আমি দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত। সেই জন্য এই যে শিপ, এই জাহাজটি কিন্তু দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত ছিল এবং মানে তোমার মনের দিক থেকে একেবারে কি বলবো ডিটারমাইন্ড ছিল। সেই জন্যই কিন্তু এই শিপটা সমস্ত প্রতিকূলতাকে জয় করে সে কিন্তু এগিয়ে গিয়েছিল অনেক দূর। আর এই যে নর্থ শিপ, 3 নম্বর শিপ, এটা হচ্ছে সেই সমস্ত মানুষজন, খুব অল্প সংখ্যক মানুষজন এই কাজটা করতে পারে, সেই সমস্ত মহান মানুষজন যারা জীবনে প্রচুর বাধা পায়, প্রতিকূলতা পায়, সেগুলোকে জয় করে সে কিন্তু এগিয়ে যায় এবং অনেক দূর এগিয়ে যায়। তাহলে এই গেল আমাদের ক্লাস 9 এর লেসন নাম্বার 9, দ্য নর্থ শিপ।